হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে এবারে তাদের জন্য এবিটিএ যে 2025-26 টেস্ট পেপার আছে সেমিস্টার 4-এর, তার 104 পেজ অর্থাৎ এসি 104 পেজের সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। প্রথমেই দেখে নাও পার্ট এতে যেসব কোশ্চেনগুলো আছে। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5 নম্বরের কোশ্চেন, সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 5টি ভূমিরূপের চিত্রসহ উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো 1 নম্বরে সমুদ্র ভৃগু, 2 নম্বর তরঙ্গ কর্তৃত মঞ্চ, 3 নম্বরে সমুদ্র গুহা, 4 নম্বর স্বাভাবিক খিলান, 5 নম্বর স্ট্যাক স্ট্যাম্প এটসেট্রা আরও অন্যান্য ভূমিরূপ হয়। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা ও চিত্র নিচে দেওয়া হয়েছে। দেখো, একে সমুদ্র ভৃগু ডিসকাস করা আছে, পাশে ছবি দেওয়া আছে। 2 নম্বরে দেখো তরঙ্গ কর্তৃত মঞ্চ, পাশে ছবি দেওয়া আছে, কীভাবে সৃষ্টি হয় ধাপে ধাপে ছবি দেওয়া আছে, আঁকার চেষ্টা করবে আগে থেকে। ব্লো হোল, 3 নম্বরে ব্লো হোল দেখো। 4 নম্বরে জিও দেখো, ছবি দেওয়া আছে। 5 নম্বরে কোভ বাইট উপসাগর কীভাবে তৈরি হচ্ছে, ছবি দেওয়া আছে, ডিসকাস করা আছে। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ এই কোশ্চেনটা টেস্ট পেপারে প্রায় প্রত্যেকটা পেজে, প্রায় প্রত্যেকটা, সবগুলো না হলেও প্রায় বেশিরভাগ পেজেই এই কোশ্চেনটা পাবে। অতএব পরীক্ষায়ও কমন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। অতএব এই কোশ্চেনটা একটু মন দিয়ে পড়বে। 2 নম্বর দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে শ্রেষ্ঠ ঘূর্ণাবর্তের উৎপত্তির পর্যায়গুলি চিত্রসহ বিবরণ দিতে বলেছে ও বর্ণনা করতে বলেছে। 1-2 নম্বরের কোশ্চেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের জীবনচক্র সাধারণত 5টি প্রধান পর্যায় নিয়ে গঠিত। একটা হচ্ছে সূচনা পর্যায়, একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পর্যায়, একটা হচ্ছে পরিণত পর্যায়, তবে অবরুদ্ধকরণ এবং অবসান পর্যায়। এই ঘূর্ণিঝড়গুলি সাধারণত উভয় গোলার্ধে 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অক্ষাংশ অঞ্চলে গঠিত হয়, যেখানে উষ্ণ এবং ঠান্ডা বায়ুপুঞ্জ মিলিত হয়। প্রারম্ভিক পর্যায়ে 1 নম্বরে যেটা সাম্য সীমান্ত গঠন করে। 2 নম্বরে দেখো দ্বিতীয় পর্যায়ে যেটা উষ্ণ ও শীতল সীমান্ত সৃষ্টি হয়। তৃতীয় পর্যায়ে যেটা বাত তরঙ্গের উদ্ভব ঘটে। চতুর্থ পর্যায়ে দেখো ঘূর্ণাবাতের প্রবলতা বৃদ্ধি পায় এই পর্যায়ে। পঞ্চম পর্যায়ে অক্লুটেড ফ্রন্ট গঠন করে এবং অন্তিম বা শেষ পর্যায়ে যেটা ঘূর্ণাবাত নিস্তেজ অবস্থায় হয়ে পড়ে। এরপর প্রত্যেকটা ডিসকাস করা আছে পয়েন্ট পয়েন্ট করে, এবং এখানে একটা বার্কনেসের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের জীবনচক্র তার একটা ছবি দেওয়া আছে। দেখো 6টা স্টেপের ছবিটা এখান থেকে আঁকার চেষ্টা করবে, অথবা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো এই লিঙ্কে গেলেও তোমরা পাবে গুগলে গিয়ে। ভালো করে পড়বে এটা। এবার 2-এর দাগে দেখো অভিসারী, 3 নম্বরের যে কোশ্চেনগুলা 2-এর একে অভিসারী ও প্রতিসারী পাত সীমান্তের তুলনা করতে বলেছে। অভিসারী ও প্রতিসারী পাত সীমান্তের মধ্যে প্রধান পার্থক্যগুলি নিচে উল্লেখ করা হলো। এখানে যেহেতু তুলনা করতে বলছে, তোমরা যখন বলবে পার্থক্য লিখতে তখন তোমরা বক্স আকারে টেবিল আকারে দেবে। যদি বলে তুলনা করতে, তখন এরকম পয়েন্ট পয়েন্ট করে দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেটাকে তুলনা করলে মনে হয় ভালো। মানে তুলনা আর পার্থক্যের মধ্যে এই পার্থক্যটা আছে আশা করি। পার্থক্য বললে বক্স আকারে টেবিল আকারে, তুলনা বললে 1-2 করে পয়েন্ট করবি, দিয়ে দুটোর মধ্যে তুলনা করবি। এখানে যেমন করেছি দেখো, সংজ্ঞা: অভিসারী পাত সীমান্তে দুটি পাত একে অপরের দিকে অগ্রসর হয় এবং সংঘর্ষ ঘটে। অপরদিকে প্রতিসারী পাত সীমান্তে দুটি পাত একে অপর থেকে দূরে সরে যায়, এটা জানো সবাই। 2 নম্বরে দেখো ভূত্বকের পরিণতি কি হয়। অভিসারী সীমানায় সাধারণত একটি পাত অন্যটির নিচে নিমজ্জিত হয়, ফলে ভূত্বক ধ্বংসপ্রাপ্ত হয়, যাকে বিনাশকারী পাত সীমানা বলে। আর প্রতিসারী পাত সীমানায় ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূত্বক সৃষ্টি করে, যাকে গঠনকারী পাত সীমানা বলে। ভূমিরূপ সৃষ্টি হচ্ছে অভিসারী পাত সীমান্ত বরাবর পর্বত শ্রেণী যেমন হিমালয়, আগ্নেয়গিরি এবং গভীর সমুদ্রখাত সৃষ্টি হতে পারে। প্রতিসারী পাত সীমান্ত বরাবর মধ্য মহাসাগরীয় শৈলশিরা বা ফাটল উপত্যকা ইত্যাদি তৈরি হয়। ভূমিকম্প কি? অভিসারী সীমানা অগভীর, মাঝারি এবং গভীর সব ধরনের ভূমিকম্প হতে পারে। প্রতিসারী সীমানায় সাধারণত অগভীর ভূমিকম্প দেখা যায়। এইভাবে তুলনা করবে, যখন তুলনা করতে বলবে এভাবে পয়েন্ট দিয়ে দুটোর মধ্যে তুলনা করবে। এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন 2-2, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের 3টি প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা অনেকবার এসছে। সমুদ্র স্রোতগুলি জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার প্রধান 3টি প্রভাব নিচে উল্লেখ করা হলো, এটাও ভালো করে পড়বে। একে তাপমাত্রা নিয়ন্ত্রণ: সমুদ্র স্রোতগুলি উষ্ণ জলকে বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের দিকে এবং ঠান্ডা জলকে মেরু অঞ্চল থেকে বিষুবরেখার দিকে পরিবহন করে, এর ফলে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা প্রভাবিত হয়। উষ্ণ স্রোতের প্রভাবে উপকূলীয় অঞ্চল উষ্ণ থাকে আর শীতল স্রোতের প্রভাবে শীতল থাকে।
নম্বরে দেখো বৃষ্টিপাত ও আর্দ্রতা। উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে সংলগ্ন উপকূলীয় অঞ্চলের বাতাস শুষ্ক থাকে, যার ফলে বৃষ্টিপাত কম হয় বা মরুভূমির সৃষ্টি হয়। 3 নম্বরে দেখো আবহাওয়া ব্যবস্থা। সমুদ্র স্রোতগুলি বাতাস এবং তাপমাত্রার উপর প্রভাব ফেলে, যা সামগ্রিকভাবে স্থানীয় এবং বৈশ্বিক আবহাওয়াকে প্রভাবিত করে। এই 3টা পয়েন্ট করে দেওয়া আছে যেহেতু 3 নম্বরের কোশ্চেন। এবার 3-এর দিকে দেখো 2-3 জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করতে বলেছি। জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এবং মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এটি প্রয়োজন। এর প্রধান অর্থনৈতিক গুরুত্বগুলি নিচে বর্ণনা করা হলো দেখো। 1 নম্বরে আছে খাদ্য সরবরাহ। মানুষের খাদ্যের একটি বড় অংশ আসে জীববৈচিত্র্য থেকে। বিভিন্ন ধরনের ফসল, মাছ, পশুপালন খাদ্যের চাহিদা পূরণ করে। ভেষজ ওষুধ, বহু গাছপালা প্রাণ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। মেনলি ভারতবর্ষের যেটা আদি চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন যে আমার এলোপ্যাথিক যে ওষুধ সেগুলাও বিভিন্ন ভেষজ উপাদান থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে। নতুন নতুন রোগের চিকিৎসার জন্য গবেষণা ওষুধ আবিষ্কারে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এবার 3 নম্বর যে পয়েন্ট আছে শিল্পের কাঁচামাল, কাগজ, কাঠ, তন্তু, রজন, গঁদ, তেল শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল জীববৈচিত্র্য থেকে পাওয়া যায়। কর্মসংস্থান ও পর্যটন সৃষ্টি করেছে। জীববৈচিত্র্য নির্ভর শিল্প যেমন কৃষি, মৎস্য চাষ, বনজ সম্পদ সংগ্রহ, ইকো ট্যুরিজমের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়, যা স্থানীয় অর্থনীতিতে সচল রাখে। বাস্তুতন্ত্র পরিষেবা কি? জীববৈচিত্র্য পরাগায়ন, জল পরিশোধন, পুষ্টির চক্রাকারে আবর্তন এবং জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের ভিত্তি। এবার দেখো 2-4 যে কোশ্চেনটা আছে সমুদ্রবক্ষ সম্প্রসারণের 3টি নিদর্শন দাও। এই কোশ্চেনটা অনেকবার এসছে, এটা ভালো করে পড়বে। সমুদ্রবক্ষ সম্প্রসারণের 3টি নিদর্শন হলো চৌম্বকত্বের বিপরীত মেরুতা অর্থাৎ ম্যাগনেটিক রিভার্সালস, যেটা হচ্ছে মধ্য সামুদ্রিক সরিসৃপরা উভয় পার্শ্বে শিলাস্তরে পাল্টাপাল্টিভাবে উত্তর ও দক্ষিণ মেরুর চুম্বকত্ব লক্ষ্য করা যায়। এই সমান্তরাল রেখাগুলি প্রমাণ করে যে সমুদ্র তল ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, অর্থাৎ একদিক থেকে যদি নর্থ 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 যায় আবার উল্টো দিক থেকে সাউথ সাউথ হবে, যেটা হবে সেটা আবার পরের স্টেপে রিভার্সাল হবে। এইভাবে হচ্ছে সমুদ্রের তলে অনেক রেখা দেখা যায়, যেটা বা যে পলিটা সঞ্চিত হয় সেখানে লক্ষ্য করা যায়, যেটা রিভার্সাল আকারে দেখা যায়। অর্থাৎ একটা যদি নর্থ যায় একটা সাউথ যাবে, আবার একটা নর্থ যায় সাউথ যাবে, বা এদিক থেকে নর্থ নর্থ হয়ে গেলে উল্টো দিক থেকে সাউথ যাবে। এটা গুগলে সার্চ করলে দেখতে হবে ছবিটা কেমন। এবার 2 নম্বরে দেখো মধ্য সামুদ্রিক সৈকত মিড ওসিয়ানিক রিজ। সমুদ্রের মাঝখানে আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা বেরিয়ে নতুন ভূত্বক তৈরি করে। এই শৈলশিরাগুলি সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা, যা সম্প্রসারণের প্রমাণ। 3 নম্বরে দেখো পলি সঞ্চয়ন সেডিমেন্ট অ্যাকুমুলেশন কীভাবে হচ্ছে। তলদেশের পলি পরীক্ষা করে দেখা যায় যে শৈলশিরার কাছাকাছি পলি পাতলা এবং দূরের পলি পুরু। এটি নির্দেশ করে যে শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় শিলাস্তরের বয়স তত বাড়ে, অর্থাৎ নতুন ভূত্বক ক্রমাগত তৈরি হচ্ছে। এবার 3-এর দাগে যে কোশ্চেনগুলো আছে 2 নম্বরের কোশ্চেন 3-এর 1 ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মতবাদের ত্রয়ী কি? উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মতবাদ অনুযায়ী ভূমিরূপের বিবর্তনের 3টি নিয়ন্ত্রণ দ্বারা প্রভাবিত হয়। এই 3টি নিয়ন্ত্রককে একত্রে ডেভিসের ত্রয়ী বা ট্রায় অফ ডেভিস বলা হয়। এই 3টি নিয়ন্ত্রণ হলো গঠন, 1 নম্বর স্ট্রাকচার, যেটা ভূমিরূপের শিলা গঠন, শিলার প্রকৃতি, চ্যুতি, ভাঁজের উপস্থিতি ইত্যাদিকে বোঝায়। 2 নম্বরে হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস, ভূমিরূপের পরিবর্তনে সহায়ক প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির ক্ষয় ও সঞ্চয় কাজ। 3 নম্বরে যেটা আছে পর্যায় বা স্টেজ, ভূমিরূপের বিবর্তনের সময়কাল বা ক্ষয়চক্রের বিভিন্ন ধাপ, যৌবন, পরিণত ও বার্ধক্য এটসেট্রা। এবার 2-এ আছে দেখো লেগুন কিভাবে গড়ে ওঠে। 3-এর 2 নম্বরে সমুদ্র থেকে তাদের পৃথকীকারী কিছু বাধার কারণে এগুলি গঠিত হয়। এদের গঠন পলির উৎস, ঢেউ, জোয়ার, ঝড়, বাধাদণ্ড, সুনামি, হারিকেন ইত্যাদির মধ্যে বিভিন্ন কারণের উপর নির্ভর করে। যখন পলি বা বালি ইত্যাদি চলতে থাকে এবং একটি বাধা তৈরি করে এবং উপসাগরের মুখ বন্ধ করে দেয়, যার ফলে একটি ছোট্ট জলাশয় তার মূল অংশ থেকে পৃথক হয়ে যায়, তখন এটিকে একটি উপহ্রদ বা লেগুন বলা হয়। উদাহরণ কি ওড়িশার চিল্কা হ্রদ, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের পুলিকাত হ্রদ, কেরালার ভেম্পনাথ হ্রদ হলো ভারতের বিখ্যাত উপহ্রদ। এবারে 3-এর আছে দেখো 3-এর 3 কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কোপেনের প্রথম জলবায়ু শ্রেণীবিভাগ করেন। শ্রেণীবিভাগের ভিত্তি দেখো স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রক। 2 নম্বরে আছে দেখো উষ্ণতা, বৃষ্টিপাতের আঞ্চলিক মন্ডল, ঋতুকালীন ভিন্নতা। 3 নম্বরে আছে দেখো শুষ্কতা। 4 নম্বরে আছে দেখো ফলপ্রসূ বৃষ্টিপাত। এইগুলোর উপরে 4টা পয়েন্টই আছে, এগুলো সবটাই লিখতে হবে কারণ কোন কোন বিষয়ের উপরে বলেছে, অতএব 4টাই পয়েন্ট দিতে হবে।
এবার 4 দেখো আছে ইনভিট্রো সংরক্ষণ কাকে বলে। ইনভিট্রো সংরক্ষণ হলো এক ধরনের এক্সিটু বা প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম উপায়ে জীববৈচিত্র্য রক্ষার প্রযুক্তি, যেখানে পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদ বা প্রাণীর কোষ, কলা, ভ্রূণ, শুক্রাণু, ডিম্বাণু সংরক্ষণ করা হয়। ইনভিট্রো সংরক্ষণের মূল বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। পদ্ধতি কি, এটি টিস্যু কালচার, যেটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে ক্রায়ো প্রিজারভেশন ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য কি, বিপন্ন প্রজাতির প্রজনন কোষ, জিনগত উপাদান বা টিস্যু দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখা। সুবিধা কি, খুব কম জায়গায় অধিক পরিমাণে নমুনা সংরক্ষণ করা যায় এবং তা রোগমুক্ত থাকে। আর ব্যবহার কি, মূলত উদ্ভিদ প্রজনন, কৃষি বৈচিত্র্য এবং বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে এটা অত্যন্ত কার্যকর। এবার দেখো পার্ট বিতে যেসব কোশ্চেনগুলো আছে দেখে নাও আনসারগুলা। একে আছে দেখো 4-1, ম্যালথাসের তত্ত্ব অনুসারে খাদ্যের যোগান ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক উল্লেখ করতে বলেছে। কোনো দেশের জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কে অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাস 1798 সালে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে তার জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত তত্ত্বটি প্রকাশ করেন, যা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তিনি পশ্চিম ইউরোপের দেশগুলির অভিজ্ঞতার উপর ভিত্তি করে ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বটি প্রকাশ করেন। ম্যালথাসের তত্ত্বটি দুটি অনুমানের উপর ভিত্তি করে পরিস্থিত। একটা হচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, 2 নম্বর হচ্ছে নারী ও পুরুষের পারস্পরিক আকর্ষণ ও সম্পর্ক অপরিবর্তনশীল। আর ম্যালথাসের বক্তব্যটা কি দেওয়া আছে দেখবে। এবারে হচ্ছে ম্যালথাসের হিসাব অনুযায়ী খাদ্যের যোগান কীভাবে বৃদ্ধি পায়। খাদ্যের যোগান হচ্ছে অ্যারিথমেটিক রেট অনুসারে, অর্থাৎ সমান্তরাল হারে বাড়ে 1, 2, 3, 4 করে। কিন্তু অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিটা 1, 2, 4, 8 অর্থাৎ দ্বিগুণ হারে বা গুণোত্তর হারে বাড়তে আছে, জিওমেট্রিক রেট যাকে বলছি। তার হিসাব মতে এইভাবে বাড়তে থাকলে 25 বছরে দ্বিগুণ হয়, তাহলে 200 বছরে জনসংখ্যা ও খাদ্য উৎপন্নের অনুপাত দাঁড়াবে 256:9। এটাই পড়বে, ভালো করে বুঝে পড়বে, বুঝতে পারবে। এবার দেখো 2-এর দাগে যে কোশ্চেনটা আছে 4-2, জনসংখ্যা নিয়ন্ত্রণের কমপক্ষে 3টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। দেখো 1 নম্বরে সম্পদের সুষম ব্যবহার ও অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যেমন জল, জমি, খনিজ পদার্থ ইত্যাদি সীমিত। জনসংখ্যা কম হলে মাথাপিছু সম্পদের প্রাপ্যতা বাড়ে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং দারিদ্র্য দূরীকরণে সহায়তা করে। 2 নম্বরে যেটা আছে জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা, ছোট পরিবারের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হয়। জনঘনত্ব কমলে চিকিৎসা ও অন্যান্য সামাজিক সেবার উপর চাপ কমে, ফলে নাগরিক জীবন উন্নত হয়। পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা 3 নম্বর যেটা আছে, অতিরিক্ত জনসংখ্যার কারণে বনভূমি ধ্বংস, দূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে দূষণ হ্রাস পায়, জীববৈচিত্র্য রক্ষা পায় এবং টেকসই উন্নয়ন বজায় থাকে। এবার 3-এর যে কোশ্চেনটা আছে দেখো, উন্নত উন্নয়নশীল দেশের মানব দরিদ্র সূচকের বা HPI হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স যেটা, এর উপাদান ও নির্দেশকগুলি কি কি। দেখো হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স 1 আর হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স 2, অর্থাৎ উন্নত এবং উন্নয়নশীল দেশের। ফার্স্টেরটা হচ্ছে উন্নয়নশীল দেশ, HPI 1টা যেটা, অর্থাৎ ভারতের মতো দেশ। আর HPI 2 যেটা উন্নত দেশ, অর্থাৎ আমেরিকা টেকার মতো দেশ। এখানে দেওয়া আছে, টেবিল আকারে দেওয়া আছে, এটা পড়বে ভালো করে। এবার দেখো 4 নম্বরে যেটা আছে, অমর্ত্য সেনের তত্ত্ব অনুসারে সক্ষমতা ও কার্যকারিতার ধারণাটি ব্যাখ্যা দিতে বলেছে। এই কোশ্চেনটা বারবার ঘুরে আসে, তবে কোশ্চেনটা হয়তো একটু জটিল লাগবে, পড়লে হয়তো সহজ হয়ে যাবে। অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতা তত্ত্বটি মানব উন্নয়নের মূল ভিত্তি, যা শুধুমাত্র আয় বা সম্পদ নয়, বরং মানুষ কী করতে বা হতে সক্ষম তার উপর জোর দেয়। কার্যকারিতা হলো সত্তা ও করণ, যেমন সুস্থ থাকা বা শিক্ষিত হওয়ার সক্ষমতা হলো এই মূল্যবান কার্যকারিতাগুলিকে অর্জনের প্রকৃত স্বাধীনতা। অমর্ত্য সেনের তত্ত্বের মূল বিষয়সমূহ। কার্যকারিতা, মানুষ জীবনের যে অবস্থা বা কাজগুলো অর্জন করে সেগুলোকে কার্যকারিতা বলে। উদাহরণস্বরূপ কি, সুস্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, আত্মসম্মান বা সমাজে অংশগ্রহণ করা। আর সক্ষমতা কি সেটা দেওয়া আছে, ক্যাপাবিলিটি, পড়বে একটু ভালো করে। এর 5-এর দাগের কোশ্চেনগুলো দেখো। 5-এর 1-এ আছে দেখো, কাম্য জনসংখ্যা কি।
এই কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে আসছে, যেগুলো দেখবে আগের ভিডিওগুলো দেখে আসবে, যে কোশ্চেনগুলো বারবার ঘুরে আসছে, বা টেস্ট পেপার থেকেই দেখবে যে কোশ্চেনগুলো বারবার ঘুরে আসছে সেগুলোর উপর জোর দেওয়ার চেষ্টা করবে, কারণ কমন কোশ্চেনগুলো এই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। সাধারণভাবে কোনো দেশের সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসংখ্যাকেই বলা হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে। উদাহরণ কি স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে কাম্য জনসংখ্যা দেখা যায়। অর্থাৎ জমির পরিমাণ আর জনসংখ্যার পরিমাণ বা প্রাপ্ত সম্পদের পরিমাণ এবং জনসংখ্যার পরিমাণের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি হলো কি নিম্নরূপ। কাম্য জনসংখ্যার ধারণাটি গতিশীল এবং পরিবর্তনশীল প্রকৃতির। কাম্য জনসংখ্যায় কার্যকর জমির পূর্ণ ব্যবহার করা হয়ে থাকে। কাম্য জনসংখ্যায় মানুষের মাথাপিছু উৎপাদন সর্বাধিক হয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যা থাকা অবস্থায় কোনো দেশে সর্বাধিক উন্নতি ঘটে। যেহেতু 2 নম্বরের কোশ্চেন, মিনিমাম 2টো বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করবে, বা পারলে সবগুলা দেবে, ছোট ছোট পয়েন্ট আছে যেহেতু। উদাহরণ দেবে। মানব উন্নয়ন সূচকগুলি উল্লেখ করতে বলেছে। মানব উন্নয়ন সূচকের মৌলিক উপাদানসমূহকে এইচডি এর 3টি প্রধান ক্ষেত্র বা সূচকের উপর ভিত্তি করে জ্যামিতিক গড়ের মাধ্যমে নির্ণয় করা হয়। কি কি? 1 নম্বরে হচ্ছে দীর্ঘ ও সুস্থ জীবন। জন্মের সময়ে গড় আয়ু দ্বারা একটি পরিমাপ করা হয়। আর 2 নম্বরে কি? জ্ঞান অর্থাৎ শিক্ষা, যেটা 2টি উপাদানের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। একটা হচ্ছে 25 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের শিক্ষার গড় বছর, এবং 2 নম্বর যেটা আছে স্কুলগামী শিশুদের জন্য শিক্ষার প্রত্যাশিত বছর। আর মেন পয়েন্টের আন্দাজে দেখো 3 নম্বরে যেটা আছে ভদ্র বা উন্নত জীবনযাত্রার মান, যেটা হচ্ছে মাথাপিছু আয়, অর্থাৎ মাথাপিছু মোট জাতীয় আয় কে ক্রয় ক্ষমতা সমতা বা পারচেসিং পাওয়ার প্যারিটি, যেটা পিপিপি এর ভিত্তিতে মার্কিন ডলারের পরিমাপ করা হয়ে থাকে। এই 3টা হচ্ছে মান: দীর্ঘ সুস্থ জীবন, জ্ঞান বা যেটা শিক্ষা, আর উন্নত জীবনযাত্রা অর্থাৎ মাথাপিছু আয়। এইটাই 3টে হচ্ছে মানব উন্নয়ন সূচক। এবার 3 যে কোশ্চেনটা আছে দেখো, পরিব্রাজনের হার কি? পরিযায়ী বা এবং দেশত্যাগী জনসংখ্যার মধ্যে পার্থক্যকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে পরিব্রাজনের হার বা নেট মাইগ্রেশন রেট বা নিট মাইগ্রেশন রেট হতো ওটা, নির্ধারণ করা হয়ে থাকে। সহজভাবে একটি নির্দিষ্ট সময়ে একটি এলাকায় আসা মানুষের সংখ্যা এবং সেই এলাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যার পার্থক্যই হলো পরিব্রাজন হার। এটি সাধারণত প্রতি বছর 1000 জন জনসংখ্যার মধ্যে নিট অভিবাসীর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। এই হার গণনা করার সূত্র হলো কি অভিবাসীর সংখ্যা মাইনাস উদ্বাসীর সংখ্যা, মোট জনসংখ্যা বাই টাইমস 1000। ইতিবাচক হার মানে ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর নেতিবাচক হার যদি হয় তাহলে ভাববে জনসংখ্যাটা হ্রাস পাচ্ছে। এবার 4 যে কোশ্চেনটা আছে দেখো, 5-4 উচ্চ জনঘনত্বের দেশগুলিতে গৃহীত 2টি জনসংখ্যার নীতির উল্লেখ করতে বলেছে। উচ্চ জনঘনত্বের দেশগুলিতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করা হয়। এর মধ্যে 2টি উল্লেখযোগ্য নীতি হলো কি পরিবার পরিকল্পনা কর্মসূচি অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস, আর 2 নম্বর যেটা আছে দেখো, সরি 2 নম্বর যেটা আছে দেখো, চীনের এক সন্তান নীতি, মানে এটা বলেছে উচ্চ জনঘনত্বের দেশগুলিতে গৃহীত। এটা হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি, আর 2 নম্বর আছে দেখো চীনের চায়নাজ ওয়ান চাইল্ড পলিসি, এটা আছে। ভালো করে পড়বে এগুলা। এবার দেখো 6 দাগের কোশ্চেনগুলা। ভারতের বর্তমান 6 রাখে ভারতের বর্তমান মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণগুলো উল্লেখ করো। ক্রমবর্ধমান একটা চাহিদা আছে, মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি এবং জীবনযাত্রা মান উন্নয়নের ফলে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহনের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। উদারীকরণ নীতি, সরকারের উদার অর্থনৈতিক নীতি এবং বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতির ফলে বহু আন্তর্জাতিক কোম্পানি ভারতে তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। পরিকাঠামোগত উন্নয়ন, উন্নয়নত রাস্তাঘাট, হাইওয়ে, লজিস্টিক ব্যবস্থার উন্নয়নের ফলে যানবাহনের ব্যবহার, পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি, আধুনিক উৎপাদনের কৌশল, গবেষণা উন্নয়ন, নতুন মডেলের দ্রুত পরিবর্তনের ফলে শিল্পটি আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রপ্তানির সুযোগ, সাশ্রয়ী মূল্যে উন্নত মানের গাড়ি উৎপাদনের ফলে ভারত একটি গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, যে 2 নম্বরের কোশ্চেন মিনিমাম 2টো পয়েন্ট দেওয়ার চেষ্টা করি, 2 থেকে 3টা। আর এটা বড় কোশ্চেনের মতো তুমি লিখতে পারো যদি বড় কোশ্চেন আসে।
এবার দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতের বাণিজ্যিকভাবে সামুদ্রিক মৎস্য শিকারের 3টি সমস্যা উল্লেখ করতে বলেছে। সমস্যা একটা হচ্ছে অপর্যাপ্ত পরিকাঠামো। ভারতে অনেক মাছ ধরার বন্দর আধুনিক সুযোগ সুবিধার অভাব রয়েছে, যেমন পর্যাপ্ত কোল্ড স্টোরেজের সুবিধা নেই, প্রক্রিয়াকরণ ইউনিট, সঠিক পরিবহন ব্যবস্থার সুবিধা নেই। এর ফলে মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এবং পণ্যের গুণমান বজায় রাখা কঠিন হয়। আধুনিক প্রযুক্তির কিছু ক্ষেত্রে অভাব আছে, অনেক জেলে এখনও ঐতিহ্যবাহী বা শিকারে মাছ ধরার পদ্ধতি এবং সরঞ্জাম ব্যবহার করেন। আধুনিক ট্রলিং বা উন্নত প্রযুক্তির সীমিত ব্যবহারের ফলে মাছ ধরার দক্ষতা কম হয় এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত মাছ ধরা পড়ে। 3 নম্বরে যেটা আছে, জলজ সম্পদের অবক্ষয় হয়, অতিরিক্ত মাছ ধরা, দূষণ এবং উপকূলীয় আবাসস্থল যেটা তার ক্ষতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে কি হয়, মাছের সংখ্যা কমে যায় এবং কিছু প্রজাতির মাছ বিলুপ্ত পথে চলছে, যা দীর্ঘমেয়াদী বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য হুমকি স্বরূপ বা থ্রেট যেটাকে আছে। 3 নম্বরের কোশ্চেন যেটা আছে, কলকাতায় বায়ু দূষণের উৎসগুলি কি কি? কলকাতায় বায়ু দূষণের উৎসগুলির মধ্যে রয়েছে মোটর গাড়ির ধোঁয়া, যা প্রায় 70% বায়ু দূষণের জন্য দায়ী, শিল্প কলকারখানা নির্গমন, রান্না ঘর গরম করার জন্য জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, বজ্র পোড়ানো, নির্মাণ কাজ, রাস্তার ধুলোবালি। পয়েন্ট পয়েন্ট করে এগুলো লিখবে, পয়েন্ট করে পয়েন্টটা দেওয়া হয়নি, কিন্তু একটা একটা লাইন করে দেওয়া আছে। এবার 5 যে কোশ্চেনটা আছে, ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছন্নের মধ্যে পার্থক্য। ভূমি আচ্ছাদন হলো পৃথিবীর পৃষ্ঠের ভৌত উপাদান, যেমন গাছপালা বা ভবন। যখন ভূমি ব্যবহার বলতে বোঝায় মানুষ কিভাবে সেই জমিটি ব্যবহার করে। এর ব্যাখ্যা দেওয়া আছে, দিয়ে পার্থক্য করা আছে, দেখবে। যেহেতু 2 নম্বরের কোশ্চেন, ছোট করেই লেখা আছে। এবার 7 দাগে দেখো, নিম্নোক্ত প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে যে কোনো দুটি। সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে। এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। উদাহরণ কি? নবায়নযুক্ত শক্তির ব্যবহার, যেমন সৌরশক্তি, বায়ু বিদ্যুৎ, বন সংরক্ষণ, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার। এর মূল উপাদান কি কি? পরিবেশ সংরক্ষণ, 2 নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, 3 নম্বরে হচ্ছে সামাজিক ন্যায় বিচার, 4 নম্বরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এভাবেই স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে সমাজ, পরিবেশ ও অর্থনীতি তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। এটাকেই সুস্থায়ী উন্নয়ন বলে। ডিটেলসেই দেওয়া আছে, কিন্তু ছোট করেই দেওয়া আছে। 2 নম্বরে দেখো, কাগজ শিল্পের কাঁচামালগুলি উল্লেখ করতে বলেছে। কাগজ শিল্পের প্রধান কাঁচামালের তালিকা নিচে দেওয়া হলো, এটাও পড়বে ভালো করে একটু। কাঠের মণ্ড যেটা উড পাল্প। কাগজ উৎপাদনের প্রধান উপাদান হলো নরম ও শক্ত কাঠের ফাইবার। বাঁশ, ব্যাম্বু, দীর্ঘ তন্তুযুক্ত বাঁশ কাগজ তৈরির জন্য একটি অন্যতম প্রধান উপাদান। 3 নম্বরে হচ্ছে কৃষি বর্জ্য, ঘাস, আখের ছিবড়ে, গমের খড়, ধানের তুষ এবং ঘাস জাতীয় উপাদান। পুরোনো কাগজ, রিসাইকেলড পেপার, যেগুলা পুনর্ব্যবহৃত কাগজ বা পুরোনো খবরের কাগজ, কাগজ শিল্পে বহুল ব্যবহৃত হয়। অন্যান্যর মধ্যে আছে যেমন ন্যাকড়া, র্যাগস আছে, তুলো আছে, পাট আছে, রাসায়নিক অন্যান্য উপকরণ আছে। পানি হবে না, জল লিখবে। সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় কস্টিক সোডা, ব্লিচিং পাউডার এবং রেজিন এটসেট্রা। এবার 3 যেটা আছে দেখো, দক্ষিণবঙ্গের আর্সেনিক দূষণের প্রভাব কি কি? এই কোশ্চেনটাও এসছে, বা কোথায় কোথায় হয় আর্সেনিক দূষণ মেনলি, সেটাও দেখে রাখবো। আর্সেনিক দূষণের প্রভাবে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এবং এটি পরিবেশের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। এর বিস্তার কি? দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে আর্সেনিক দূষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হয়? ব্ল্যাকফুট রোগ হয়। আর্সেনিক দূষণের ফলে দীর্ঘস্থায়ী সংস্পর্শের ফলে ব্ল্যাকফুট রোগ। 2 নম্বরে যেটা হচ্ছে যে এক ধরনের রক্তনালী রোগ, এর ফলে হচ্ছে গ্যাংগ্রিন হতে পারে আর কি। ক্যান্সার হয় দীর্ঘমেয়াদী আর্সেনিকের সংস্পর্শে, বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, যেমন ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ত্বকের পরিবর্তন ঘটে, ত্বকের বিবর্ণতা দেখা যায়, কেরাটোসিস অর্থাৎ ত্বক পুরু হয়ে যাওয়া, একজিমা অর্থাৎ অ্যালার্জির যে সমস্যাগুলো, ত্বকের নানা সমস্যা দেখা যায়। অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা যায় আর্সেনিক বিষাক্ততার ফলে। লক্ষণগুলি যেগুলো হয়, বমি বমি ভাব পায়, পেট ব্যথা করে, ডায়রিয়া, মাথা ব্যথা, ক্লান্তি, লিভারের কার্যকারিতা পরিবর্তন অন্তর্ভুক্ত। আর শিশুদের উপর যেসব প্রভাবগুলো ফলে, শৈশবে আর্সেনিকের সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং স্নায়বিক বিকাশ ও জ্ঞানীয় ক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এবার 4 নম্বর যেটা আছে, জঙ্গলমহলে ভূমি অবনমনের 2টি কারণ লিখতে বলেছে। জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবনমনের কারণগুলি হলো অতিরিক্ত জল উত্তোলন,
অর্থাৎ এই অঞ্চলে শুষ্ক আবহাওয়ার কারণে কৃষিকাজ এবং পানীয় জলের জন্য ভূগর্ভস্থ জল অতিরিক্ত মাত্রায় উত্তোলন করা হয়। এর ফলে মাটির নিচে জলস্তর নেমে যায় এবং উপরের মাটি বসে যায় বা সংকুচিত হয়। যেটা 2 নম্বরে আছে বন উজাড়, গাছপালা বা মাটিকে ধরে রাখে। তাই বন উজাড়ের ফলে মাটির ক্ষয় বাড়ে এবং ভূমি অবনমনের একটি অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা যায়। এগুলো পড়বে ভালো করে। এতটুকুই পর্যন্ত। থ্যাংক ইউ। আর পরীক্ষাকে বেশি বাকি নেই, তাড়াতাড়ি ছবিগুলো আঁকার চেষ্টা করবে, মেল যেসব চিত্র সহ বর্ণনা আছে। আর কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তো বারবার বললাম। ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে, তাহলে যেসব আপডেট দেবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছবে। আর এগুলো আপাতত পড়ো, পরীক্ষাকে বেশি বাকি নেই, ভালো করে প্রিপারেশন নাও, সময় নষ্ট করো না। আর টাটা।